ফিরে এলাম বন্ধুরা। ইউটিউব চ্যানেলে আমরা যে ব্যাকরণের ক্লাস শুরু করেছিলাম, ব্যাকরণের ক্লাস রীতিমতো চলছে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের আবদারে বা ছাত্রছাত্রীদের কথা মতো তাদের জন্য কিছু গদ্য পদ্য এবং যে নাট্যাংশ আছে তাদের পাঠ্য তালিকাভুক্ত, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা শুরু করতে চলেছি। আজকে আমরা দশম শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি আলোচনা করব। তো এই আফ্রিকা কবিতা আলোচনার পূর্বে যেহেতু দশম শ্রেণীর উপযোগী, সেই জন্য আমাদের সংক্ষেপে কবি পরিচিতি, কবিতার উৎস, পূর্বকথা, বিষয় সংক্ষেপ বা কবিতাটির নিবিড় পাঠ, এগুলো আমরা ধীরে ধীরে এক একটি বিষয়ে এগিয়ে যাব। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলা মানে, পূর্বেই বলেছি, কিছু না বলা অনেক ভালো। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেননি, তাহলে মনে হয় উত্তর দেওয়াটা আমাদের পক্ষে অনেক সহজ হয়। তো রবীন্দ্র প্রতিভা এক পরম বিস্ময়। তিনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, নাট্য প্রযোজনা, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী। বিভিন্ন দিকে তার বাদ বিচরণ। এই রবীন্দ্র প্রতিভা শুধু আমাদের ভারতবর্ষেই নয়, সমগ্র বিশ্ব সাহিত্যকেও সমৃদ্ধ করেছে। এই প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকারের একটি উক্তি উল্লেখ করা দরকার। তিনি একটি প্রবন্ধটির নাম হচ্ছে রবীন্দ্রনাথ জীবন ও কর্ম। সেখানে বলেছেন যে সুন্দর সৃষ্টি, গভীর মনীষা এবং মহৎ কর্মের এমন অফুরন্ত দীর্ঘস্থায়ী প্রেরণা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আর কোনো ব্যক্তি বা আর কোনো মানুষ এই দেশে জন্মগ্রহণ করেছেন কিনা সন্দেহ। এই ধরনের প্রতিভা পৃথিবীতে কিন্তু বিরল। তো তিনি সেই প্রবন্ধে বিস্তারিতভাবে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেছেন। আমরা সংক্ষেপে দু চার কথা বলবো। তো মূলত রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু বা জন্ম তিরোধান 1861 খ্রিস্টাব্দে রাসাকর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মা ছিলেন সারদা দেবী। ওরিয়েন্টাল সেমিনারিতে রবীন্দ্রনাথের ছাত্রজীবন শুরু হয়, কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থায় বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা সেখানে তার মন বসেনি। সেই জন্য পরিবারে তার সমস্ত রকমের শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছিল। এরপরে আমরা দেখছি যে 18 বছর বয়সে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হয় কবিকে, কিন্তু পিতার নির্দেশে তিনি দেশে ফিরে আসেন। মৃণালিনী দেবীর সঙ্গে তারপর বিবাহ। জমিদারি তত্ত্বাবধানের জন্য তিনি পূর্ববঙ্গে যান এবং সেখানকার প্রকৃতি এবং মানুষের সঙ্গে তিনি নিবিড়ভাবে মেলামেশা করার সুযোগ পান। ঠিক আছে, এরপর আমরা দেখছি যে সাহিত্যকর্ম ছাড়াও তিনি বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার আদর্শে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে সেটি পরিচিতি লাভ করে। আজকে মূলত আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি এখানে আলোচনা করব। সেই জন্য খুব সংক্ষেপে আমরা বলছি যে তার সৃষ্টিকে তুলে ধরা খুব কঠিন ব্যাপার। সংখ্যা দিয়ে সেই সৃষ্টিকে বোঝা আমাদের পক্ষে খুব জটিল ব্যাপার। পবিত্র সরকার বলেছেন যে এই মানুষটি প্রায় 2500-এর মতো কবিতা রচনা করেছেন, 100-টিরও বেশি ছোট গল্প রচনা করেছেন, 13টি উপন্যাস লিখেছেন, আর ছোট বড় মিলিয়ে 60টির মতো নাটক, নাটিকা ইত্যাদি রচনা করেছেন। চিঠিপত্র সারা জীবনে যা লিখেছেন তার সংখ্যাটা মোটামুটি 7 থেকে 8000, যেগুলো পরে পত্র সাহিত্য নামে পরিচিতি লাভ করে। স্বরচিত ইংরেজি কাব্যগ্রন্থ 8টির মতো, প্রবন্ধের বই আছে 11টি। 60 বছর বয়সে তিনি ছবি আঁকা শুরু করলেন। 60 বছর বয়সে, আশ্চর্য। দেশে বিদেশে ঘুরেছেন, বক্তৃতা দিয়েছেন, ভ্রমণ করেছেন, বক্তৃতা দিয়েছেন, অভিনয় করেছেন, নাটক মঞ্চস্থ করেছেন। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি তিনি পল্লীবাসীদের উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করেছেন শ্রীনিকেতন। তিনি ছিলেন প্রকৃত স্বদেশপ্রেমী। রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন
এবং পরিবারে একজন আদর্শ পিতা, আদর্শ সন্তান এবং আদর্শ স্বামী হিসাবে আমরা রবি ঠাকুরকে পাই। বিভিন্ন সময় তিনি পত্রিকা সম্পাদনা করেছেন। ঠাকুর বাড়ি থেকে যে পত্রিকাগুলি প্রকাশিত হতো মূলত ভারতী এবং বালক পত্রিকা, এই পত্রিকাগুলিতে তিনি নিয়মিত লেখালেখি করতেন। তিনি কাব্য রচনায় প্রভাবিত হয়েছিলেন সবচেয়ে বেশি তার জ্যোতি দাদার কাছ থেকে এবং বৌদি কাদম্বরী দেবীর কাছ থেকে। তাহলে অবাক বিস্ময়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেয়ে থাকি যে সারা জীবন তিনি যা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে আমরা আমাদের জীবনে সমস্ত কিছু জিজ্ঞাসা খুঁজে পাবো। এই আমাদের মনে যাবতীয় প্রশ্নের উত্তর আমরা কিন্তু পেয়ে যাব যদি রবীন্দ্র সাহিত্যকে আমরা গভীরভাবে নিবিড়ভাবে পাঠ করি। ঠিক আছে, যেহেতু আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি পাঠ করছি, এখানে আমরা মূলত তার কাব্য সৃষ্টি এবং সেই কাব্য কবিতার জগতে প্রবেশ করে আজকে সেইটুকুই আলোচনা করব। প্রথম তিনি যে কবিতাটি লিখছেন অর্থাৎ যেটি প্রকাশিত হচ্ছে সেটি হচ্ছে হিন্দু মেলার উপহার। তো কবি কাহিনী এবং সন্ধ্যা সঙ্গীত ইত্যাদি যে কাব্যগ্রন্থ আমরা পাচ্ছি, প্রথম দিককার তার যে কাব্যের মূল বিষয়বস্তু হচ্ছে কল্পনা আশ্রিত এবং ইতিহাসের পটভূমিতে রোমান্টিক বিচ্ছেদময় প্রেম, এবং সেই কাব্যের পটভূমি আমরা পাচ্ছি কবি কাহিনী, বনফুল ইত্যাদি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলিতে। আমরা এরপরে বলতে পারি যে প্রভাত সঙ্গীত থেকে একেবারে কাব্যের সূচনা। তারপর আমরা চলে যাচ্ছি মানব প্রকৃতি এবং নিসর্গ চেতনা তার কাব্য কবিতার মধ্যে ফুটে রয়েছে। চিত্রা, চৈতালি, সোনার তরী ইত্যাদি যে কাব্যগ্রন্থ। পরবর্তীকালে তিনি সর্বশক্তিমান সেই ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করছেন নৈবেদ্য কাব্যগ্রন্থে, এবং ঈশ্বরকে তিনি বিভিন্ন রূপে খুঁজে পাচ্ছেন গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য, খেয়া প্রভৃতি কাব্যগ্রন্থে। আমরা পরবর্তীকালে দেখেছি যে 1913 সালে তিনি এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইংরেজিতে অনুবাদ করেছিলেন সং অফারিংস নামে, এবং তিনি ভারতবর্ষের প্রথম নোবেল সম্মানে, সাহিত্যে নোবেল সম্মানে সম্মানিত হন। তো পূরবী কাব্যগ্রন্থে যখন আমরা চলে যাচ্ছি, সেই পূরবী কাব্যগ্রন্থে আমরা দেখছি প্রাক্তন যৌবনের স্মৃতি মেদুরতা এবং বিষণ্ণতা ও সৌন্দর্যের প্রতি আকুতি। পুনশ্চ কাব্যগ্রন্থে পালাবদল ঘটল। পুনশ্চ কাব্যগ্রন্থে গিয়ে আমরা দেখছি গদ্য ছন্দের সূচনা হচ্ছে। গদ্য কবিতায় তিনি বাস্তব পৃথিবীর সে বাস্তবতা এবং রূঢ়তাকে তুলে ধরলেন, এবং সুন্দরের প্রতি একটা আকর্ষণ বোধ বা সুন্দরের প্রতি একটা টান আমরা অনুভব করলাম। একেবারে শেষ জীবনে এসে তিনি শেষ লেখা নামক কাব্যগ্রন্থ দিয়ে কাব্য প্রতিভা এবং এই যে কাব্য সাহিত্য তার সমাপ্তি ঘটালেন। তো যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি কবিতাটির উৎস সম্পর্কে। আমরা কবি পরিচিতি আলোচনা করলাম। কবিতার উৎস আফ্রিকা কবিতাটি প্রথম প্রবাসী পত্রিকায় চৈত্র 1343 সংখ্যায় প্রকাশিত হয়। পরবর্তীকালে পত্রকূট কাব্যগ্রন্থের এটি অন্তর্ভুক্ত হয়, এবং আরো পরে আমরা সঞ্চয়িতা কাব্যগ্রন্থের মধ্যে কবিতাটিকে পাচ্ছি। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাচ্ছি এই পূর্ব কথাতে। ঠিক আছে, আফ্রিকার বিভিন্ন দেশে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দল কি করেছিল, তাদের উপনিবেশ স্থাপন করে সেখানকার মানুষদের উপর অকথ্য অত্যাচার এবং শোষণ চালাচ্ছিল। 1935 খ্রিস্টাব্দে ইতালির মুসোলিনি আফ্রিকার আবিসিনিয়া অর্থাৎ বর্তমানে ইথিওপিয়ার উপরে আক্রমণ করেন। এই সংবাদে কবি বিচলিত হয়ে ওঠেন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে ওঠেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সচিব বিদেশ থেকে কবি অমিয় চক্রবর্তী কবিকে একটি চিঠি লিখলেন। তিনি কি বলেছিলেন যে আমার কেবলই মনে হচ্ছিল আফ্রিকার এই ট্রাইব ইটারনাল নিয়ে আপনি যদি একটি কবিতা লেখেন। আফ্রিকা সম্পর্কে আপনার কোনো কবিতা নেই, এইরকম কবিতা পেলে কীরকম আনন্দ হবে বলতে পারি না। মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং বিশ্ব মানবতার পক্ষে ছিলেন। তিনি ছিলেন মানবতাবাদী কবি। প্রথম বিশ্বযুদ্ধে সারা বিশ্বব্যাপী যে ক্ষয়ক্ষতি এবং মানুষের উপর মনুষ্যত্বের উপরে যে আঘাত নেমে এসেছিল, এবং পরবর্তীকালে তিনি যখন দেখছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে, তখন তিনি খুব বিচলিত হয়ে উঠেছিলেন। সেই জন্য তিনি কি করলেন, এই বিশ্ব মানবতার পক্ষে দাঁড়ালেন, এবং তারই ফলস্বরূপ আমরা এই আফ্রিকা কবিতাটি পেলাম। ঠিক আছে, এরপর আমরা কবিতাটির বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করে নেব। সেই জন্য এখানে উল্লেখ করেছে বিষয় সংক্ষেপ হিসাবে। সৃষ্টির একেবারে সূচনা লগ্নে আফ্রিকা মহাদেশ অন্যান্য মহাদেশগুলির থেকে কি ছিল, একেবারে আলাদা ভূখণ্ডে অবস্থিত।
সেখানে সভ্যতার বিকাশ হয়নি, সেখানে সংস্কৃতির বিকাশ হয়নি, শিক্ষার প্রসার হয়নি এবং পৃথিবীর অন্যান্য দেশগুলি বা অন্যান্য মহাদেশগুলি থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তাদের এই প্রাকৃতিক সম্পদ বা সেখানকার মানুষজন সম্পর্কে অন্যান্য দেশের মানুষের কিছু একটা অনীহা ছিল এবং তারা সেভাবে তাকে লক্ষ্য করেনি। পরবর্তীকালে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দল আফ্রিকার সম্পদকে লুণ্ঠন করার জন্য, সেখানকার মানুষকে কৃতদাসে পরিণত করার জন্য কি করলো, একটা প্রচার করলো যে আমরা আফ্রিকা মহাদেশকে সভ্য করে গড়ে তুলব। বাবা কি সুন্দর! তারপরে তারা আসল তাদের রূপ ফুটিয়ে তুললো সকলের কাছে, একেবারে নগ্ন রূপ। কি করলো, সেই আফ্রিকা মহাদেশের আদিম মানুষকে তারা কৃতদাসে পরিণত করলো এবং পশুর মতো কেনা বেচা শুরু করলো। মনুষ্যত্বের অবমাননা হলো। পরবর্তীকালে আফ্রিকাকে আমরা সেই যে কৃতদাস সংগ্রহের একটা ভালো জায়গা যখন দেখতে পাচ্ছি, ইউরোপীয় সভ্য ব্যক্তিরা দলে দলে সেখানে গিয়ে পৌঁছালো এবং সেখানকার প্রাকৃতিক সম্পদকে লুট করলো, সেখানকার মানুষের উপরে অকথ্য অত্যাচার চালালো। কবি ঘোষণা করলেন যে আমাদের সময় এসেছে। আজ এই নবীন কবিদের কাছে তিনি আবেদন করেছেন যে সভ্যতার শেষ যে পূর্ণবাণী ক্ষমা করো, অর্থাৎ আমরা যা অত্যাচার করেছি সেই আফ্রিকার মানুষদের উপরে, আজকে সময় এসেছে তাদের কাছে ক্ষমা চাওয়ার, কারণ ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। এই ক্ষমার মধ্য দিয়েই সেই সমস্ত গ্লানি আমাদের দূর হবে। যাই হোক, এরপর আমরা কবিতার যে নিবিড় পাঠ, সেই নিবিড় পাঠে প্রবেশ করব। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। উদ্ভ্রান্ত সে আদিম যুগে, উদ্ভ্রান্ত অর্থাৎ বিহল, দিশাহীন। আদিম যুগ একেবারে সৃষ্টির প্রথম লগ্ন, অর্থাৎ বিশ্ব সৃষ্টির একেবারে সূচনা লগ্নে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, অর্থাৎ স্রষ্টা অর্থাৎ বিশ্ব সৃষ্টি যিনি করছেন, সেই স্রষ্টা কি করছেন, নিজের প্রতি অসন্তোষে অর্থাৎ অতৃপ্তিতে ভুগছেন। কেন ভুগছেন? কারণ প্রকৃত যারা শিল্পী হয় তারা নিজের সৃষ্টি সম্পর্কে সবসময় থাকেন খুঁতখুঁতে, তাদের কখনোই মন ভরে না, আরও যদি ভালো করা যায় আরও ভালো করা যায়। তো যাই হোক, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে অর্থাৎ নিজের সৃষ্টির প্রতি তিনি কোনো অবস্থাতে তৃপ্ত হতে পারছিলেন না, সেই জন্য তিনি কি করছিলেন, নতুন সৃষ্টিকে করছিলেন বারবার বিধ্বস্ত, অর্থাৎ ভাঙা গড়ার কাজ চালিয়ে যাচ্ছিলেন, আরও যদি ভালো করা যায় আরও যদি ভালো করা যায়। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, এই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনের বিষয়টা কি বলা হচ্ছে এখানে, অর্থাৎ এখানে যে ভৌগোলিক সত্যের কথা বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর সেই ভৌগোলিক সত্যকে এখানে কাব্যিক সত্যে রূপান্তর ঘটিয়েছেন। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন সেই সূর্য থেকে টুকরো 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 সেই অংশগুলি ছড়িয়ে পড়েছিল চারিদিকে, উত্তপ্ত অবস্থায় ছিল। পরবর্তীকালে একেবারে ঠান্ডা হয়ে গেল, তারপরে জলের সৃষ্টি হলো। আমরা এককোষী যে জীব, সেই এককোষী জীব পাচ্ছি, তারা স্থলে চলে এলো। আসার পরে আমাদের এই প্রকৃতির সঙ্গে জীবের সৃষ্টি হলো। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি যে পাঁচ সংস্থান তত্ত্ব, অর্থাৎ আমাদের এই যে মহাদেশগুলি, এই মহাদেশগুলি পূর্বে কিন্তু একই সঙ্গে ছিল। পরবর্তীকালে বিভিন্ন কারণে এই যে পাত, সেই পাতগুলি একটু নড়াচড়া হয়ে যায় এবং ধীরে ধীরে অন্যান্য যে মহাদেশগুলি আছে সেই মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়ে যায়। রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে, অর্থাৎ রুদ্র মানে ভয়ঙ্কর, বাহু মানে হচ্ছে হাত, তাহলে সমুদ্র থেকে প্রাচী ধরিত্রী অর্থাৎ পৃথিবীর পূর্বভাগের যে দেশগুলি আছে সেই পূর্বভাগের দেশগুলি থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। ঠিক আছে, তো আলাদা হয়ে গেল, আলাদা একটা ভূখণ্ডে তৈরি হলো। এটা মূলত আমরা প্লেট সংস্থান তত্ত্বে যখন যাবো পাবো যে এখানে এই যে দুটি কথা বলা হয়েছে, আফ্রিকান প্লেটের উদ্ভবের কথা বলেছেন, যাকে আলফ্রেড ওয়েগনার বলেছেন 1915 সালে, যে কন্টিনেন্টাল ড্রিপ তত্ত্ব, অর্থাৎ সমস্ত মহাদেশের পাতগুলি একই সঙ্গে ছিল, আমরা সবাই একই সঙ্গে ছিলাম। পরবর্তীকালে কোনো কারণে সেই প্লেটগুলি একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আফ্রিকা মহাদেশের উদ্ভব ঘটে। ঠিক আছে, এখানে একটা বিষয়টি নোটস আকারে লিখে দেওয়া হয়েছে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বাঁধলে তোমাকে বনস্পতির
নিবিড় পাহারায়। অর্থাৎ এই আফ্রিকা মহাদেশকে ছিনিয়ে নিয়ে গেলে, আফ্রিকা মহাদেশে সেখানে কি আছে, একদিকে আছে আটলান্টিক মহাসাগর, তারপর আছে ভারত মহাসাগর এবং সেই সঙ্গে বিভিন্ন উপসাগর দ্বারা বেষ্টিত। তো বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বনস্পতি অর্থাৎ বনের প্রতি, তো বনের প্রতি তো গাছ অবশ্যই, কিন্তু বনের প্রতি অর্থাৎ প্রধান অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল হওয়ার জন্য এখানে চিরহরিত বৃক্ষের সমাবেশ ঘটেছে এবং লতা গুল্ম ইত্যাদি দিয়ে একেবারে অন্ধকার করে দেওয়া হয়েছে এই মহাদেশকে। ঠিক আছে, তো তাকে সেই নিবিড় বনভূমি দিয়ে চারদিকটা ঘিরে রাখা হয়েছে। কৃপণ আলোর অন্তঃপুরে, কৃপণ অর্থাৎ কিপ্টে, আলো অর্থাৎ এখানে সূর্যের আলো, আর অন্তঃপুর হচ্ছে অন্দরমহল। তাহলে এমন একটি মহাদেশ একেবারে অন্ধকারাচ্ছন্ন, নিবিড় বনভূমি লতা গুল্ম ইত্যাদি দিয়ে পরিবেষ্টিত, সেখানে সূর্যের আলো কোনো মতেই প্রবেশ করার সুযোগ পায় না, সেই জন্য সূর্যের আলোকে কৃপণ বলা হয়েছে, অর্থাৎ খুব কিপ্টে। ঠিক আছে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। নিভৃত মানে কি, নির্জন, অবকাশে ফুরসত, বিরাম। তাহলে এই যে আফ্রিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়ে গেল, এই বিচ্ছিন্ন হওয়ার জন্য কি করছিল, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য। দুর্গম মানে দুর্ভেদ্য, যাকে ভেদ করা যায় না। তাহলে আফ্রিকা মহাদেশ এই যে প্রকৃতির রহস্য, এই প্রকৃতির রহস্য উন্মোচন করার জন্য এবং তাকে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আত্ম অন্বেষণ চলছিল, এই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ সে সংগ্রাম চালিয়ে যাচ্ছিল কে, আফ্রিকা। চীন ছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। জল স্থল আকাশের দুর্বোধ অর্থাৎ যা সহজে বোঝা যায় না, এবং সংকেত মানে হচ্ছে ইশারা। অর্থাৎ প্রকৃতির কাছে মানুষ একটা সময় ছিল অসহায়। এই প্রকৃতির সঙ্গে লড়াই করে মানুষ কোনোদিন জয়যুক্ত হতে পারেনি। আজ আমরা বর্তমান পরিস্থিতিতেও দেখছি, চারিদিকে সারা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস, প্রকৃতি নিজের খেয়ালে চলছে, আমরা তাকে কখনোই পরাস্ত করতে পারি না, শুধু চেষ্টা করে যাই। তো আফ্রিকা মহাদেশ প্রথম অবস্থা তো এরকম, নিজের রহস্য, চারিদিকে যে রহস্য ছড়িয়ে আছে, প্রকৃতির মধ্যে যে রহস্য আছে তাকে উন্মোচন করার চেষ্টা করছিল, আত্মপ্রতিষ্ঠার জন্য সে লড়াই এবং সংগ্রাম করে যাচ্ছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, দৃষ্টি অতীত মানে অদৃশ্য, আর জাদু মানে ইন্দ্রজাল। যে আফ্রিকা মহাদেশে একদিকে আছে নিবিড় বনভূমি, অন্যদিকে আছে সাহারা কালাহারির মতো মরুভূমি। সেই প্রকৃতিতে আফ্রিকার মহাদেশের মধ্যে সংস্কৃতির আদান প্রদান শুরু হয়নি, শিক্ষা বিস্তারে কোনো ভূমিকা বা শিক্ষার প্রসার আমরা লক্ষ্য করিনি। ঠিক আছে, তাহলে মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, চেতনাতীত মনে হচ্ছে জ্ঞানকে অতিক্রম করে। তাহলে আফ্রিকার এই যে রহস্যঘন প্রকৃতি, নিবিড় প্রকৃতি, তার মধ্যে আছে প্রকৃতির দৃষ্টি অতি জাদু। এই আফ্রিকা মহাদেশের মধ্যে যে নিবিড় অরণ্য পরিবেষ্টিত, হিংস্র জীবজন্তু দ্বারা যেভাবে মহাদেশটি গড়ে উঠেছে, সেখানে জাদুর মতোই কিন্তু একটা আকর্ষণ আছে। ঠিক আছে, তো সভ্য দেশগুলি এখানে কি বলছে, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, অর্থাৎ সভ্য দেশগুলির মতো তাদের চেতনার তখনও বিকাশ হয়নি, সভ্যতার উন্মেষ, শিক্ষার বিস্তার, সংস্কৃতির বিকাশ কিচ্ছু হয়নি। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। অর্থাৎ এই যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের এই যে ভীষণতা এবং বিভীষিকাময় যে মহাদেশ, সেই তাকে জয় করার চেষ্টা করেছিল কে, আফ্রিকা নিজেই। তাহলে বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ এই যে বিভৎস, এই যে ভয়ঙ্কর রূপ, এই ভয়ঙ্কর রূপকে উন্মোচন করার জন্য আফ্রিকা নিজেই একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে সেই রহস্যকে উন্মোচন করার চেষ্টা করছিল। শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, অর্থাৎ ভয়কে হার মানাতে চাইছিল, একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়েছিল আফ্রিকা মহাদেশ নিজেই সেই প্রকৃতিকে উন্মোচন করার জন্য। আপনাকে উগ্র করে, উগ্র মানে কি এখানে প্রচন্ড আর কি, বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদে, অর্থাৎ প্রতিকূলতাকে হার মানিয়ে জয়যুক্ত হওয়ার জন্য আফ্রিকার এই যে মানুষ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, এবং এই যে বহিঃশক্তির কাছে এই যে রহস্য এবং এই যে অরণ্য বেষ্টিত যে ভূভাগ, সেই জন্য তাকে রক্ষা করেছিল। ঠিক আছে, তাণ্ডবের দুন্দুবি নিনাদে, তাণ্ডব অর্থাৎ প্রলয়, ঠিক আছে, উদ্দাম নৃত্য যখন হয়, এবং দুন্দুবি মানে একটা প্রাচীন দামামা জাতীয় বাদ্যযন্ত্র, আর নিনাদ হচ্ছে শব্দ। তাহলে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আফ্রিকা মহাদেশ নিজেকে উন্মোচন করার চেষ্টা করছিল। হায় ছায়াবৃতা
কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টিতে হায় ছায়াবৃতা। ছায়া দ্বারা আবৃতা অর্থাৎ ছায়া দিয়ে ঢাকা। তাহলে আফ্রিকা মহাদেশকে এখানে স্ত্রীলিঙ্গে ছায়াবৃতা অর্থে তুলনা করেছেন, অর্থাৎ সভ্য জগতের আলো এই আফ্রিকা মহাদেশে তখনও পৌঁছায়নি। সেই জন্য এখানে আরেকটি বিষয় উল্লেখ করেছি যে হেনরি স্টেনলি বলেছেন ডার্ক কন্টিনেন্ট অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সেই ভৌগোলিক সত্যকে আবার এখানে কাব্যিক সত্যে উপনীত করলেন। এখানে কি বলছেন? হায় ছায়াবৃতা। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটার নিচে অর্থাৎ অরণ্য প্রকৃতির দ্বারা তার সেই ভূভাগের ভিতরে মানুষজন যারা ছিল তাদের সেই মানবিকতার দিক, মানব রূপ, এটা ছিল অপরিচিত সভ্য সমাজের কাছে, সভ্য দেশগুলির কাছে। তো সেই জন্যে সেই উপেক্ষার আবিল দৃষ্টি, আবিল মানে কলুষিত, অর্থাৎ আফ্রিকা মহাদেশকে তারা সবসময় একটা অসভ্য বর্বর ইত্যাদি জায়গা হিসেবে তাকে রেখে দিয়েছিল। তাকে কিন্তু সভ্য জগতের মতো তারা সেই হিসাবের জায়গায় নিয়ে আসতে পারেনি। এলো ওরা লোহার হাত করে নিয়ে, এলো ওরা লোহার হাত করে নিয়ে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু যে আফ্রিকা মহাদেশের এই অরণ্য বেষ্টিত ভূভাগ এবং এখানকার যে মানুষজন, শুধু সেইটুকু না, একেবারে পঞ্চম শতাব্দী থেকে শুরু করে ইতিহাসে আমরা যেটা পাই দাস ব্যবস্থা, সেটাকেও কিন্তু এখানে তুলে ধরেছেন। সেই জন্য বলছে যে এলো ওরা লোহার হাত করে নিয়ে, অর্থাৎ নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। মানুষ ধরার দল। আফ্রিকা মহাদেশের মানুষজনকে পশু হিসেবে দেখা হতো, তাদেরকে টাকা পয়সা দিয়ে কেনা বেচা করা হতো এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো। দাস ব্যবস্থার এমন নির্মম একটা দিক এখানে আমরা খুঁজে পাচ্ছি। তাহলে ইউরোপীয় যে সভ্য রাষ্ট্রগুলি ছিল তারা কি করলো? আফ্রিকা মহাদেশে গিয়ে সেখানকার মানুষজনকে শৃঙ্খলিত করে, অর্থাৎ লোহার শিকল পরিয়ে তাদেরকে নিয়ে এলো হাতকড়া দিয়ে, ঠিক আছে? এবং তাদের এই নখ কেমন তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়েও, অর্থাৎ আফ্রিকা মহাদেশের ভিতরে যে সমস্ত আদিম বা যে সমস্ত জীব জন্তু আছে তারা যত না হিংস্র, তার চেয়েও কিন্তু এই সমস্ত সভ্য মানুষেরা তার চেয়েও বেশি হিংস্র। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সূর্যহারা অরণ্য অর্থাৎ সূর্যের আলো যে অরণ্যের মধ্যে প্রবেশ করতে পারে না, সেখানে যে অন্ধকার, এই সভ্য মানুষেরা তার চেয়েও বেশি ছিল অন্ধ, ঠিক আছে? এবং সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। অর্থাৎ আমরা যাদেরকে এতদিন শিক্ষিত সভ্য মানুষ হিসেবে জানতাম, সেই ইউরোপীয় শ্বেতাঙ্গদেরকে, তারা কি করলো? নিজেদের নির্লজ্জতা, নিজেদের অমানুষতা এখানে প্রকাশ করলো। সকলের কাছে তাদের রূপটা উন্মোচিত হলো। আসলে এরা কি চেয়েছিল? সভ্য করতে চেয়েছিল আফ্রিকার মানুষজনকে, কিন্তু আসলে তাদের ভিতরে উদ্দেশ্য ছিল কি? সেখানকার প্রাকৃতিক সম্পদ লুট করা এবং সেই সমস্ত মানুষদেরকে শৃঙ্খলিত করে তাদেরকে দাসে পরিণত করা, ঠিক আছে? তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, বাষ্পাকুল মানে অশ্রুপূর্ণ, অরণ্য পথে অর্থাৎ অরণ্যের রাস্তায় পঙ্কিল হলো ধুলি, পঙ্কিল অর্থাৎ কর্দমাক্ত, ধুলি মানে ধুলো, তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, অর্থাৎ এই সমস্ত মানুষ, নিরীহ মানুষদের উপরে যে অকথ্য অত্যাচার চালানো হলো, সে তাদের অশ্রু, তাদের ঘাম এবং তাদের যে রক্ত, কিসের রক্ত? দস্যু পায়ে কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। অর্থাৎ এই সমস্ত মানুষদের উপরে এই সভ্য মানুষেরা এত অত্যাচার চালিয়েছিল, তাদের রক্ত, ঘাম, অশ্রু সেই ধুলোয় মিশে একেবারে কাদার একেবারে দলা পাকিয়ে গিয়েছিল। এই বিভৎস রূপটিকে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তুলে ধরেছেন এবং চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আমাদের যে মানব সভ্যতার ইতিহাস, এই মানব সভ্যতার ইতিহাস একটা কলঙ্কিত অধ্যায়ে পরিণত হলো। মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কিন্তু মানুষ কি করলো? সেই আফ্রিকা মহাদেশের মানুষদের উপরে এমন বিভৎস অত্যাচার চালালো এবং সেই ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করে দিল, ঠিক আছে? সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সমুদ্র পারে অর্থাৎ আফ্রিকা মহাদেশের অপর প্রান্তে ইউরোপীয় সভ্য দেশগুলি ছিল, সেখানে
প্রতিটি পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, অর্থাৎ উপাসনা চলছিল, আরাধনা চলছিল। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। আহা, অর্থাৎ একদিকে অন্ধকারাচ্ছন্ন আফ্রিকা মহাদেশ যখন সভ্যতার বিকাশ লাভ করতে পারেনি, অন্যদিকে ইউরোপীয় সভ্য সমাজে বসবাসকারী মানুষজনের সেই জীবনযাত্রা এখানে তুলে ধরা হয়েছে, যে সেখানে পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে, সকলে আরাধনা করছে, পুজো আর্চায় সকলে মেতে আছে। সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে তারা কি করছে, স্মরণ করছে দেবতাকে এবং কাজ শুরু করছে। আর শিশুরা খেলছিল মায়ের কোলে। শিশুরা কত সুন্দর, নিষ্পাপ শিশুরা নিরাপদে নিজের মাতৃ করে আনন্দে খেলে বেড়াচ্ছিল। অন্য প্রান্তে আফ্রিকা মহাদেশে সেই শিশুদের রক্ত মাটিতে মিশে যাচ্ছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আরাধনা মানে উপাসনা। অর্থাৎ আধুনিক সভ্যতার বৈপরীত্য বোঝাতে গিয়ে একদিকে মনুষ্যত্বের লাঞ্ছনা এবং অন্যদিকে জীবন যে কত শান্ত এবং সুন্দর হতে পারে সেই ইউরোপীয় এবং আফ্রিকা দুটো সভ্যতার এখানে তুলনা করা হয়েছে। কি সুন্দর বৈপরীত্য তুলে ধরা হয়েছে। একদিকে শিশুরা খেলে বেড়াচ্ছে কত নিরাপদ তারা, অন্যদিকে সেই আফ্রিকা মহাদেশের শিশুদের উপর, সেখানকার সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে, লুণ্ঠন চালানো হচ্ছে প্রাকৃতিক সম্পদকে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ আজ যখন পশ্চিম দিগন্তে কি হয়, সূর্য অস্ত যায়, দিনের শেষ ঘোষণা করা হয়। ঠিক আছে, প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যা, ঝঞ্ঝা বাতাসে অর্থাৎ ঝড় এবং বৃষ্টি ইত্যাদি অর্থে, রুদ্ধশ্বাস অর্থাৎ শ্বাস নিতে যখন খুব কষ্ট হয়, রুদ্ধশ্বাস। ঠিক আছে, তবে হিংস্র পশুর মতো সভ্য সমাজের মানুষেরা কি করলো, অত্যাচার চালালো এই আফ্রিকা মহাদেশের মানুষের উপর। আরো বলছে পরে, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অর্থাৎ অন্ধকার নামার সঙ্গে সঙ্গে পশুরা তাদের পাশবিকতার পরিচয় দেয়। সেরকম এই ইউরোপীয় সভ্য মানুষেরা আফ্রিকা মহাদেশের মানুষের উপরে যে অকথ্য অত্যাচার চালালো, লুণ্ঠন চালালো, যে ধ্বংসলীলা, যে তাণ্ডব লীলা সেখানে সৃষ্টি করলো, সেখানে আমরা কি দেখছি, যে দিনের শেষ হচ্ছে, অর্থাৎ আর কোনো অত্যাচার করার বাকি কিছু নেই, সেখানে শেষ হয়ে গেল এবং তাদের সেই পাশবিক প্রবৃত্তিটা তারা বুঝিয়ে দিল। সেই জন্য কবি কি বলছেন, এসো যুগান্তের কবি, যুগ যুক্ত অন্ত, অর্থাৎ যুগের শেষ। অর্থাৎ আমরা জানি যে নবীন কবিরা পুরাতনের সমস্ত গ্লানি, সমস্ত রকম তোমার মালিন্য, সমস্ত রকম কলঙ্ক দূর করে নতুন করে কাব্য সৃষ্টির মধ্য দিয়ে তারা সুন্দরের জয়গান ঘোষণা করবে। ঠিক আছে, সেই জন্য বলছে এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত। আসন্ন অর্থাৎ যেটা এসে গেছে, শেষ রশ্মিপাত অর্থাৎ যেটা কিরণ। দাঁড়া ওই মান হারা মানবী, তারে মান হারিয়েছে যে, সে আফ্রিকা মহাদেশের মানুষদের পাশে দাঁড়ানোর কথা বলছেন এবং কি বলছেন, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ শোষণ এবং অত্যাচারের মধ্যে কবির ক্ষমা প্রার্থনায় হচ্ছে সভ্যতার পবিত্র বাণী হিসাবে বিবেচিত হোক, কবি এটাই চাইছেন। অর্থাৎ সভ্যতার মধ্যে যে অত্যাচার, বঞ্চনা, লাঞ্ছনা ইত্যাদির মধ্যে দিয়ে কবি ক্ষমা প্রার্থনা করতে চাইছেন। অর্থাৎ কবি এই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে সভ্যতার শেষ পূর্ণ বাণী হয়ে উঠুক, এটাই তিনি চাইছেন, তাই তিনি কবিদের আহ্বান জানিয়েছেন। তাহলে আমরা বিষয়টি দেখলাম যে আফ্রিকা মহাদেশ, সেই আফ্রিকা মহাদেশের উপরে কিভাবে ইউরোপীয় সভ্য সাম্রাজ্যবাদী দল অত্যাচার চালিয়েছিল এবং তার বিভৎস রূপ এখানে আমরা দেখলাম। এই কবিতাটি নিবিড় পাঠ আমাদের শেষ হলো। এই নিবিড় পাঠের পরেই কিন্তু আমরা একে একে বিষয়ে যাব। তো বিষয়টিতে আশা করছি ছাত্রছাত্রীরা তোমাদের সকলের কাছে বইপত্র আছে, টেক্সট বইটি খুব ভালো করে তোমাদের পড়তে হবে এবং প্রতিটি শব্দের অর্থ জানতে হবে। এই কবিতাটি ভালো করে পড়ে শব্দগুলির অর্থ জেনে তারপরে তোমরা সহায়িকা অবশ্যই নিতে পারো। সেই সঙ্গে আমরা তো সঙ্গে আছি, আলোচনা করছি। প্রতিটি পংক্তি বা চরণ, কবিতার যে লাইনগুলি আছে সেগুলিকে বিশ্লেষণ করার চেষ্টা করবে এবং তার গভীরে অভ্যন্তরে প্রবেশ করবে। তাহলে কবিতাটির মূল যে ভাববস্তু সেটা খুঁজে পাবে এবং তোমাদের প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, আশা করছি সকলের ভালো লেগেছে। সকলে ভালো থাকো, সঙ্গে থাকো। সকলকে ধন্যবাদ।